রাত তখন পিশাচি প্রহরে। অমাবস্যার নিকষ কালো অন্ধকার আজ তার সমস্ত শক্তি নিয়ে পৃথিবীতে নেমে এসেছে। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, একটি নক্ষত্রেরও দেখা নেই। শহরের কোলাহল অনেক পেছনে ফেলে এক দুর্গম পঙ্কিল পথ ধরে হেঁটে চলেছেন এক বৃদ্ধা। বছর 60-এর কোঠায় বয়স হলেও তার চালচলনে এক ধরনের দৃঢ়তা, যেন কোনো অদম্য জেদ তাকে এই রাতের গভীরে টেনে এনেছে। তার পরনে সাধারণ পুরনো শাড়ি, কাঁধে একটা ছোট পুঁটলি আর হাতে একটা জীর্ণ লাঠি। লাঠিতে ভর দিয়ে তিনি সাবধানে পা ফেলছেন কাদা মাখা পিচ্ছিল পথে। প্রতিটি পদক্ষেপ তার ভারী, ক্লান্ত, কিন্তু তার চোখ দুটোতে এক অস্বাভাবিক তীব্রতা, যেন প্রতিশোধের এক শীতল আগুন জ্বলছে। পথের দুপাশে ঘন জঙ্গল এতটাই নিবিড় যে গাছের ডালপালাগুলো দুদিক থেকে এসে যেন পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছে, পথটাকে আরও সংকীর্ণ করে তুলেছে। টর্চের ক্ষীণ আলোয় কেবল সামনের কয়েক ফুট পথ দেখা যায়, বাকিটা জমাট বাঁধা অন্ধকারের অতলে বিলীন। শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যেতেই পায়ের নিচে একটা মর্মর শব্দ হচ্ছে, যা এই রাতের নিস্তব্ধতায় এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছে। বাতাসের সাথে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে মাটি আর পচা পাতার এক অচেনা গন্ধ, আর তার সাথে মিশে আছে রাতের ফুলের উগ্র সুবাস, যা মনে এক ধরনের অজানা আশঙ্কার জন্ম দিচ্ছে। দূরে, খুব দূরে নদীর জলের এক অস্ফুট কলকল ধ্বনি কানে আসছে, যা নির্দেশ করছে যে তার গন্তব্য আর বেশি দূরে নেই। প্রতিটি ক্ষণ যেন এক অনন্ত সময়ের মতো মনে হচ্ছে। আর কত দূর, আর কত দূর? রাত তো এদিকে বাড়ছে, কিন্তু কাজটা তো আজই শেষ করতে হবে। এর শেষ না দেখে আমার শান্তি নেই। নদীর কাছাকাছি আসতেই বাতাসের বেগ যেন আরো বেড়ে গেল। নদীর জলের গর্জন এখন স্পষ্ট শোনা যাচ্ছে, যা নদীর অশান্ত প্রকৃতিকে জানান দিচ্ছে। নদী তীরের কাছেই ছিল এক নিচু টিলা, তার উপরে একটা ছোট আঁকাবাঁকা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা দেখতে সাধারণ, কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত নীরবতা, যা সাধারণ গ্রামের বাড়ির নীরবতার চেয়ে ভিন্ন। তার চারপাশে কিছু হাড় গোড় আর শুকনো ফুল ছড়ানো, যা দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ কুঁড়ে ঘর নয়। মনে হলো যেন ঘরটা নিজেই কোনো এক রহস্যকে বুকে ধারণ করে আছে। এক অন্ধকার শক্তি তার ভেতরে বাসা বেঁধেছে। এটাই কাপালিকের আস্তানা। মহিলা টিলা বেয়ে সাবধানে উপরে উঠল। তার পা কাঁপলেও সে থামল না। কুঁড়ে ঘরের সামনে একটা ছোট তুলসী মঞ্চ না, বরং একটা ছোট পোড়া মাটির বেদি। তার চারপাশে ছড়ানো কিছু শুকনো ফুলের বদলে কিছু নরকঙ্কালের ছোট টুকরো, আর ধূপকাঠির ছাইয়ের বদলে যজ্ঞের ছাই। ঘরের দরজাটা ছিল ভেজানো, তার উপর ঝুলছে কিছু শুকিয়ে যাওয়া হাড়ের মালা। বাইরে আলো নেই, কেবল কুঁড়ে ঘরের ভেতর থেকে একটা লালচে আলো বাইরে আসছে, যা জানালার ফাঁক দিয়ে একটা অস্পষ্ট রেখা তৈরি করেছে। আর সেই আলোয় মাঝে মাঝে একটা ছায়া নড়াচড়া করছে। এই লালচে আলোই যেন এই গভীর রাতে তার একমাত্র ভরসা, এক অশুভ আশার প্রতীক। মহিলাটি দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। তার বুক ধড়ফড় করছে। ভেতরে কে আছে? যে মানুষটির কাছে সে সাহায্য চাইতে এসেছে, সে কি তাকে সাহায্য করবে, নাকি তার মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার তাকে গ্রাস করবে? তার মন অজানা আশঙ্কায় ভরে উঠেছে, কিন্তু ক্রোধের আগুন তার সব ভয়কে ছাপিয়ে গেছে। সে একবার গভীর নিঃশ্বাস নিল, তারপর দরজায় একটা মৃদু টোকা দিল। প্রথম টোকায় কোনো সাড়া এলো না। মহিলা আবার টোকা দিল, এবার একটু জোরে। তার দৃঢ় সংকল্প তার হাতের শক্তিকে বাড়িয়ে তুলল। কেউ কেউ আছেন? কেউ আছেন? কাপালিক ঠাকুর, আমি এসেছি। ভেতরে এসো।
তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অন্ধকারের বুকে তোমার আগমন আমি অনেক আগেই টের পেয়েছি। মহিলা চমকে উঠল। কাপালিকের কণ্ঠস্বর ছিল কর্কশ, কিন্তু তাতে এক ধরনের গভীরতা ছিল, যা এই রাতের নিস্তব্ধতায় এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করল। যেন কাপালিক তার আগমন সম্পর্কে আগে থেকেই জানত। তার প্রতিটি পদক্ষেপ তার কাছে স্পষ্ট ছিল। মহিলা সাবধানে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে একটা মাটির প্রদীপে লালচে আলো জ্বলছে। আলো আঁধারিতে ঘরটা দেখতে ভয়ঙ্কর লাগছে। ঘরের মাঝখানে একটা ছোট্ট যজ্ঞের স্থান, তার চারপাশে কালো মাটি লেপা। যজ্ঞের মাঝখানে একটা ছোট আগুন জ্বলছে, তার শিখাগুলো অদ্ভুতভাবে নাচছে। তার সামনেই একটা ছিন্ন মস্তক রাখা, তার ফাঁকা চোখের কোটরগুলো অন্ধকারের গভীরে যেন জ্বলজ্বল করছে। তার চারপাশে ছড়ানো কিছু নরমুণ্ড, কিছু শুকিয়ে যাওয়া রক্তবর্ণ ফুল, আর কিছু অদ্ভুত ধরনের যন্ত্রাংশ, যা দেখে গা ছমছম করে ওঠে। বাতাসে পোড়া মাংস আর ধূপের এক তীব্র গন্ধ, তার সাথে মিশে আছে অচেনা ভেষজের উগ্র সুবাস, যা ঘরের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। আর ঘরের এক কোণে একটা লাল পোশাক পরা লোক বসে আছে, কাপালিক। তার শরীরটা কঙ্কালসার, তার চোখ দুটো প্রদীপের আলোয় লালচে দেখাচ্ছে, যেন সে বহু রাত ঘুমোয়নি। তার মুখে দাড়ি, গোঁপ আর তার চুলগুলো জট পাকানো, আর তার নখগুলো লম্বা আর নোংরা। তার চোখে কোনো আবেগ নেই, কেবল এক ধরনের শীতলতা, যা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দিতে যথেষ্ট। তার মুখে এক ধরনের চাপা হাসি, যা তার ভেতরের উদ্দেশ্যকে প্রকাশ করছে। এসো, বসো। তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি বহু পথ হেঁটে এসেছো। তুমি কি সেই জিনিসগুলো এনেছো যা আমি তোমাকে আনতে বলেছিলাম? মহিলা এবারে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ জলে ভরে উঠল। সে কাপালিকের দিকে তাকালো। তার চোখে এক ধরনের আশা। এই মানুষটি হয়তো তার একমাত্র ভরসা, তার প্রতিশোধের একমাত্র পথ। হ্যাঁ ঠাকুর মশাই, আমি সব কিছু এনেছি। আপনি যা যা বলেছিলেন তার একটিও বাদ পড়েনি। সে কাঁধের পুঁটুলিটা সাবধানে খুলল। পুঁটলিটা খুলতেই এক অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো। ভেতর থেকে সে একে একে জিনিসগুলো বের করে কাপালিকের সামনে রাখল। প্রথমে বের করলো একটা কালো মুরগির পালক, রক্তে মাখা। তারপর একটা সদ্য মৃত ব্যাঙের চোখ, যা এখনো জলজল করছে। এরপর একটা ছোট শিশি, যার ভেতরে কিছু অজানা তরল পদার্থ। তারপর কিছু কালো রঙের সুতো, যা দেখতে চুল বা পশুর লোমের মতো। আর সবশেষে একটা ছোট কাপড়ের টুকরো, যার উপর অস্পষ্টভাবে কোনো মানুষের নাম লেখা আছে বলে মনে হলো। প্রতিটি জিনিসই ছিল অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, যা সাধারণ মানুষ দেখলে ভয়ে পিছিয়ে যাবে। খুব ভালো কন্যা, তুমি আমার আদেশ ভালোভাবেই পালন করেছো। এই জিনিসগুলোই যথেষ্ট। এখন তুমি আমার পাশে বসো, এই যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞের আগুন তোমার মনের ক্রোধকে আরো বাড়িয়ে তুলবে, আর তোমার শত্রুর বিনাশ করবে। তার কণ্ঠস্বরে এক ধরনের অশুভ শক্তি। কাপালিকের কথা শুনে মহিলার চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠল। তার মুখে একটা চাপা হাসি, যা তার ভেতরের উদ্দেশ্যকে প্রকাশ করছিল। সে কাপালিকের পাশে গিয়ে বসল। তার মন এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। কাপালিক তার যজ্ঞ শুরু করল। ঘরের মাঝখানে জ্বলে থাকা ছোট আগুনটা এখন আরো তীব্র হয়ে উঠেছে। তার শিখাগুলো অদ্ভুতভাবে নাচছে। কাপালিকের হাতে একটি নরমুণ্ড, তার চোখে এক ধরনের উন্মাদনা। সে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তার কণ্ঠস্বর এখন আরো গভীর ও কর্কশ। তার মন্ত্রের প্রতিটি শব্দ যেন ঘরের বাতাসকে কাঁপিয়ে দিচ্ছিল, আর তার সাথে মিশেছিল অশুভ শক্তির এক অদ্ভুত গুঞ্জন। সে একে একে তার সামনে রাখা জিনিসগুলো আগুনে ছুঁড়ে দিতে লাগলো। প্রথমে কালো মুরগির পালক, তারপর মৃত ব্যাঙের চোখ, অজানা তরল পদার্থ আর কালো সুতো। প্রতিটি জিনিস আগুনে পড়ার সাথে সাথেই এক ধরনের অদ্ভুত গন্ধ ভেসে আসছে, যা ঘরের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছে।
ধোঁয়াগুলো আঁকা বাঁকা হয়ে উপরের দিকে উঠছে, যেন কোনো অশরীরী আত্মা বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। মহিলা ভয়ে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক ধরনের দৃঢ়তা। সে কাপালিকের প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে দেখছিল। তার মনে হলো তার সমস্ত কষ্ট, সমস্ত ক্রোধ যেন এই যজ্ঞের আগুনে মিশে যাচ্ছে। তার মুখটা কঠিন হয়ে উঠছে, তার ঠোঁটে এক কুটিল হাসি। কাপালিক যজ্ঞের আগুন থেকে একটা গোলাপ ফুল বের করল। ফুলটা ছিল কালো রঙের, তার পাপড়িগুলো শুকনো। সে ফুলটা হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তার কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হলো। তারপর সে গোলাপ ফুলটা যজ্ঞের ছাইয়ের উপর রাখল, আর তার সাথে কিছু বিশেষ ধরনের ছাই মিশিয়ে দিল। ছাইগুলো ছিল ধূসর বর্ণের, তার সাথে কিছু লালচে গুঁড়োও দেখা যাচ্ছে। কাপালিক তার হাত দিয়ে ছাই আর ফুলটাকে একসাথে পিষে একটা অদ্ভুত মিশ্রণ তৈরি করল। এই মিশ্রণে তোমার প্রতিশোধের পথ। এর শক্তি এতটাই প্রবল যে তোমার শত্রুর জীবন কেড়ে নিতে পারবে। যজ্ঞ শেষ হলো। কাপালিক তার হাত দিয়ে মিশ্রণটা তুলে নিল। তার হাতগুলো নোংরা, তার নখগুলো লম্বা। সে মিশ্রণটা মহিলার হাতে দিল। মিশ্রণটা ছিল হালকা গরম, তার থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। যার জন্য এসেছিস তাকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, তাহলেই হবে। সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, তার শরীরে কালো দাগ দেখা যাবে। কাপালিকের অট্টহাসি পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। তার হাসিটা এতই ভয়ঙ্কর ছিল যে মহিলার সমস্ত শরীর কেঁপে উঠেছিল। কিন্তু তার ঠোঁটের কোণায় ফুটে উঠল এক কুটিল হাসি। তার চোখে এক ধরনের সন্তুষ্টি, যেন তার সমস্ত প্রতিশোধের স্বপ্ন পূরণ হতে দেখছে সে। সে জানে তার হাতে এখন তার শত্রুর বিনাশের চাবিকাঠি। মহিলা কাপালিককে নত হয়ে প্রণাম করল। তার প্রণাম ভক্তিপূর্ণ নয়, বরং এক ধরনের হিসেবি সম্মান। সে তার পোঁটলা থেকে কিছু মুদ্রা বের করে কাপালিকের সামনে রাখল। কাপালিক মুদ্রাগুলো তুলে নিল। তার মুখে এক ধরনের চাপা লোভ। তোমার কাজ শেষ, এখন তুমি যাও। আর মনে রেখো, আমার কথা কখনো ভুলবে না। এই প্রতিশোধের পথে তুমি একা না। মহিলার এক মুহূর্তের জন্য দেরি করল না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এলো। তার হাতে সেই গোলাপ ফুলের ছাই মিশ্রিত পোঁটলা। বাইরে অন্ধকার তখন ঘন, বৃষ্টি পড়ছে অবিরাম। সে পঙ্কিল পথ ধরে ফিরে চলল তার বাড়ির উদ্দেশ্যে। তার পদক্ষেপগুলো এখন আরও দ্রুত। তার মনে এক ধরনের আনন্দ, এক ধরনের অশুভ তৃপ্তি। তার ভিতরের প্রতিশোধের আগুন এখন আরও তীব্র হয়ে উঠেছে। সে জানে তার শত্রুর বিনাশ আসন্ন। এই রাতের গভীরে এক ভয়ঙ্কর কাজ শেষ হলো, যার পরিণতি হবে অকল্পনীয়। সেদিন ছিল এক ঘন বর্ষার বিকেল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে অবিরাম, যেন আকাশ তার সমস্ত জল ঢেলে দিচ্ছে পৃথিবীর ওপর। রিমঝিম বৃষ্টির একটানা শব্দের আড়ালে কলকাতা শহরের চিরচেনা কোলাহল যেন স্তিমিত হয়ে এসেছে। আমি আর কিশোরী যথারীতি তারানাথের মটলেনের সেই পুরনো বাড়িতে বসে আছি। ঘরের ভেতরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, তার সাথে তারানাথের প্রিয় তামাকের সুবাস মিশে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছে। আমাদের সামনে সদ্য ভাজা গরম ফুলুরি আর বেগুন, তাদের থেকে তখনও ধোঁয়া উঠছে। ফুলুরিতে কামড় বসাতেই তার পরিচিত মুচমুচে শব্দটা কানে বাজল। তার স্বাদ যেন এই বর্ষার পরিবেশে আরও মিষ্টি লাগছে। তারানাথ তার তক্তপোষের ওপর আধশোয়া হয়ে বসেছিল। তার মুখে এক ধরনের গভীর প্রশান্তি, যেন বাইরের বৃষ্টির সাথে তার মনেরও এক অদ্ভুত সংযোগ ঘটছে। সে তার ফুলুরি শেষ করে বেগুনিতে একটা কামড় বসিয়ে মৃদু হাসল। আমি জানতাম তোমরা আজ আসবে বৎসরা। এইরকম বর্ষার দিনে বাইরে যখন প্রকৃতি তার সমস্ত রাগ উগরে দিচ্ছে,
তখন গল্প শোনার নেশা একবার যাদের মনে ধরেছে তাদের পক্ষে আর বাড়িতে বসে থাকা প্রায় অসম্ভব। এই আবহাওয়াটাই তো গল্পের জন্যে সবচেয়ে আদর্শ, কি বলো? গল্প বলেন কি ঠাকুরমশাই? আপনার তো সব সত্যি ঘটনা। আপনি তো আর উপন্যাসের মতো বানিয়ে বানিয়ে গল্প বলেন না। আপনার জীবনের প্রতিটি ঘটনাই তো এক একটা অলৌকিক অভিজ্ঞতা। তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার প্রয়োজনও নেই বৎস। আমি এতদিন যা যা তোমাদের শুনিয়ে এসেছি সবই সত্যি ঘটনা, এক বর্ণ মিথ্যে নেই তাতে। আমার জীবনের প্রতিটা ঘটনা আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। আমি যা বলি জেনে রাখো তা আমার অভিজ্ঞতার ফসল। মিথ্যে বলার প্রয়োজন আমার অন্তত নেই। তারানাথের রাগ কমাতে আমি দ্রুত বলে উঠলাম। তার কণ্ঠস্বরে যে অসন্তোষ ছিল তা আমি বুঝতে পেরেছিলাম। আর তা কেন? বিশ্বাসী যদি না করি তাহলে প্রত্যেকবার এত দূর থেকে আপনার কাছে আসি কেন? কিশোরীর কথা ছাড়ুন তো, ও ওরকম বলেই থাকে। আসলে আপনার অভিজ্ঞতাগুলো এতটাই অদ্ভুত যে বিশ্বাস করতে মাঝে মাঝে কষ্ট হয়। কিন্তু আমরা তো আপনাকে বিশ্বাস করি ঠাকুরমশাই। আপনি না থাকলে আমাদের এই জীবনে এত রহস্য আর রোমাঞ্চ কিন্তু আসতো না। আমার কথাগুলো শুনে তারানাথ হাসল। তার চোখে এক ধরনের প্রজ্ঞা ফুটে উঠল। তার কণ্ঠস্বরে সেই রাগটা আর ছিল না, বরং এক ধরনের দার্শনিক গাম্ভীর্য ফুটে উঠল। দেখো, তোমরা বিশ্বাস করলে কি না করলে তাতে আমার বই গেল। যেসব ঘটনা আমি আমার নিজের চোখে প্রত্যক্ষ করেছি তার সত্যাসত্য কি আর তোমাদের বিশ্বাসের ওপর নির্ভর করবে? সত্য তো সত্যই, তাকে বিশ্বাস করা বা না করা তাতে সত্যের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তবে তোমরা আসলে আমার ভালো লাগে, এই আর কি। এই বৃদ্ধ বয়সে তোমাদের মতো যুবক যুবতীদের সঙ্গ আমার খুব প্রিয়। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতিও কমে এসেছে। এককালে এই চোখ দিয়ে দেখে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলে দিয়েছি। ভবিষ্যতের প্রতিটি ঘটনা যেন আমার সামনে স্পষ্ট ছিল। আর আজ সময়ের করাল গ্রাস মানুষের থেকে সব কিছুই কেড়ে নেয় এক এক করে। এই দেখো না, 3 দিন ধরে কোনো খবরের কাগজ আসেনি। এখন ভাবি, বুঝলে বিভূতি, কিশোরী, যৌবনের শুরুতে যদি তখনই জ্যোতিষ চর্চার কুণ্ডলী বিচার নিয়ে না পড়ে প্রকৃত সাধনা করতাম, সিদ্ধি লাভের চেষ্টা করতাম, তাহলে জীবনটা আজ কত অন্যরকমই না হতো। হয়তো আরো অনেক গভীর সত্যকে উন্মোচন করতে পারতাম। তারানাথের জীবনের বহু ঘটনাই আমরা তারানাথের মুখ থেকে এর আগে শুনেছি। তার ছোটবেলায় রাসুর কবলে পড়া, যৌবনে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়া, তারপর মহাডামর তন্ত্রে সিদ্ধি লাভ করতে গিয়ে মৃতপ্রায় হওয়া, সেই সময় শ্মশান সিদ্ধ মাতু পাগলির সাথে তার সাক্ষাৎ, যিনি তাকে এক নতুন পথ দেখিয়েছিলেন, শেষমেশ অসম্পূর্ণ সব সাধনা এবং যোগিনী মধুসুন্দরী দেবীর থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রাপ্তি। এই সমস্ত রোমাঞ্চকর ঘটনায় তারানাথের নিজের মুখ থেকে আমাদের শোনা। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটা রহস্যে মোড়া। আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই একটা পাসিং শোয়ের প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিলাম। প্যাকেটটা হাতে নিয়েই তারানাথের মুখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠল। আজ তাহলে কিছু শোনান ঠাকুরমশাই। এমন এক বর্ষার দিনে এই নিস্তব্ধ পরিবেশে গল্প না শুনে থাকা যায় নাকি? হ্যাঁ, এমন একটা গল্প বুননের পরিবেশ নষ্ট হতে দেওয়া যায় না। আপনার অভিজ্ঞতাগুলো তো সবসময়ই আমাদের মনে এক নতুন রহস্যের জন্ম দেয়। তারানাথ একটা সিগারেটে মৌজ করে টান দিতে দিতে বলল, ধোঁয়ার চক্রগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের গভীরতা। কত ঘটনার কথাই তো তোমাদের বলেছি বৎসরা। বলো, আজ কি নিয়ে শুনতে চাও বলো। আমার স্মৃতির ভাণ্ডার তো অনন্ত। আপনার এই তান্ত্রিক মন্ত্রের ডাকিনী যোগিনীদের ব্যাপারে তো অনেকের কাছে অনেক কিছু শুনি। যোগিনীদের ব্যাপারে তো আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি। যোগিনীরা নাকি শক্তিদাত্রী, তারা মানুষকে সাহায্য করে। আজ বরং ডাকিনীদের নিয়ে কিছু বলুন। তাদের কথা খুব বেশি শোনা যায় না। আপনি কখনো নিজের চোখে সেরকম কিছু দেখেছেন? তারা কি সত্যি ভয়ঙ্কর হয়? সিগারেটের শেষ টানটা দিতে দিতে চোখ বন্ধ করে তারানাথ বলল, তার মুখে এক ধরনের গভীর ছাপ। ডাকিনি কেন দেখব না?
নিশ্চয়ই দেখেছি। আমার জীবনের প্রথম সব সাধনার সময় তো তাদের দেখেছিলাম। তারা একই সাথে ভয়ঙ্কর আবার ছলনাময়ী। পথ না জানলে তাদের হাত থেকে নিস্তারের কোনো উপায় নেই। তারা মানুষকে বিভ্রান্ত করে তাদের বিপদে ফেলে। তবে ডাকিনী বললেই আমার প্রথম মনে পড়ে বুড়ো ডাকিনীর কথা। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা হলো, সেই ঘটনা জীবনে ভোলার নয়। তার স্মৃতি এখনো আমার মনকে নাড়া দেয়। বুড়ো ডাকিনী? সেটি কি বস্তু? সে কি সত্যিই কোনো অশরীরী আত্মা নাকি কোনো শক্তিধর মানবী? সেই ঘটনাটাই তাহলে বলুন না। এইবার যেন পুরো সাসপেন্স তৈরি হয়ে যাচ্ছে। তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটটা পাশে থাকা নারকেলের মালায় গুঁজে রেখে চোখ বন্ধ করে এক মনে কি যেন একটা ভাবতে থাকলো। তার মুখটা দেখে মনে হলো সে যেন তার স্মৃতির গভীর থেকে সেই ভয়ঙ্কর ঘটনাটা টেনে বের করছে। আমরা জানি তারানাথ আসলে এখন পুরো গল্পটা মনে মনে গুছিয়ে নিচ্ছে। তার প্রতিটি চরিত্র, প্রতিটি মোড়, প্রতিটি ভয়ঙ্কর মুহূর্ত সে যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সে যেন সেই ঘটনার ভেতরেই প্রবেশ করে। আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা। বাইরের বৃষ্টির শব্দ এখন যেন আরও জোরালো মনে হচ্ছে, আর ঘরের ভেতরে তারানাথের নীরবতা যেন সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিচ্ছে। তার চোখে এক ধরনের তীক্ষ্ণতা, তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা যা আমাদের মনোযোগ আকর্ষণ করল। আমরা জানি এবার এক নতুন রহস্যের দরজা খুলবে। একটুখানি পরেই চোখ খুলে সে বলল, শোনো তাহলে, আজ আমি তোমাদের সেই বুড়ো ডাকিনীর গল্প বলবো, যে গল্পটা আমার জীবনকে পাল্টে দিয়েছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় বছর 20 আগে। তখন আমি যুবক নই, তবে খুব বেশি বৃদ্ধও ছিলাম না। ততদিনে মধুসুন্দরী দেবীর কৃপা আমার লাভ হয়েছে এবং তার আদেশে আমি আমার সাধনার জগৎ থেকে বেরিয়ে এসে সংসারী জীবনযাপন শুরু করেছি। মায়ের আদেশে বাড়িতে বসে ঘোরতর সংসার করছি বটে, কিন্তু আমার তান্ত্রিক জ্ঞানকে ফেলে দিইনি। এর সঙ্গে আমি মাঝে মাঝে মানুষের হাত দেখি, তাদের জন্য কবচ দিই আর মুখ দেখে ভাগ্য গণনা করি। আমার কাছে আসা মানুষদের সমস্যার সমাধান করে দিই। হ্যাঁ, আয় আমার মন্দ হয় না, কিন্তু খরচও হয়ে যায়। সংসার চালাতে গেলে যা হয় আর কি। আর দেবী তো বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট আমার হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। এই রকমভাবে দিন কেটে যাচ্ছিল। সেই দিনটা ছিল জন্মাষ্টমী। ভাদ্র মাসের এক ঝলমলে সকাল। তখনও সূর্যের তেজ পুরোপুরি বাড়েনি। চারিদিক থেকে শুনতে পাচ্ছি শঙ্খধ্বনি, যা জন্মাষ্টমীর উৎসবের আগমন বার্তা ঘোষণা করছিল। বাতাসে ভেসে বেড়াচ্ছে তালের বড়ার সুগন্ধ, যা মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। অবশ্যই তার একটা কারণ আছে। চারি মায়ের হাতের তৈরি গোটা 10 গরম গরম তালের বড়া খেয়ে আমি সবেমাত্র বৈঠকখানায় ফিরে এসেছি। আর তোমরা তো জানো, পেট ভর্তি থাকলে কাজে ফুর্তি আসে। তাই খোশ মেজাজে বসে একটা পঞ্জিকা দেখছিলাম। তার ভেতরে কিছু প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের সূত্র নিয়ে ভাবছিলাম। আমার মন তখন অন্য কোথাও নেই, কেবল ওই পঞ্জিকার গভীরে প্রবেশ করতে চাইছে। সেই সময় বটকেশ্বর মুখুজ্জে বলে এক ধনী ব্যবসায়ী প্রায় আসতেন আমার কাছে। তার বিশাল শাড়ির ব্যবসা ছিল কলকাতায়। আমার থেকে নেওয়া রত্ন ধারণ করে ওনার শাড়ির ব্যবসায় বিপুল লাভবান হয়েছিলেন। তা তিনি আমাকে দেবতা জ্ঞান করতেন। তারপর থেকেই উনি সময় সুযোগ মতো আসতেন আমার কাছে, কখনো নিজের প্রয়োজনে, আবার কখনো নতুন ব্যবসা শুরু করার আগে পরামর্শ নেওয়ার জন্যে, আবার কখনো গল্প করার জন্যে। তার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল। তা এমনই একদিন তার মুখে এক ধরনের উদ্বেগ নিয়ে সঙ্গে করে নিয়ে এলেন এক নতুন ব্যক্তিকে। তার নাম নিমাই ঘোষ। এনার আবার ছিল দুধের ব্যবসা, এবং তাও বিশাল বড় আকারের। ভদ্রলোককে দেখেই আমি কিছু বলতেই যাব, এমন সময় বটকেশ্বর বাবু বলতে শুরু করলেন। তার কণ্ঠে এক ধরনের গর্ব আর উৎসাহ। হ্যাঁ ঠাকুরমশাই, ইনি হলেন নিমাই ঘোষ, আমার পরম মিত্র।
দুধের ব্যবসায় প্রথম সারির মধ্যেই এনার নাম ঘোরাফেরা করে। অবশ্য এখন শুধু দুধ নয়, ছানা এবং মিষ্টিতেও বেশ নাম কামিয়েছেন। আমারই অনুরোধে আজ আপনার কাছে এসেছেন। ওনার জীবনে একটা গভীর সমস্যা চলছে, যা উনি আর সামলাতে পারছেন না। আপনিই একমাত্র ভরসা। ভদ্রলোককে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে এনার পরিবার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গভীর সমস্যার মধ্যে উনি রয়েছেন। তার চোখ মুখে একটা চাপা উদ্বেগ, মুখে এক ধরনের অস্থিরতা, যেন তিনি বহুদিন ধরে ঘুমোতে পারেননি। আর তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো মানুষকে দেখলে তার সমস্যার সম্পর্কে একটা সম্যক ধারণা আমি করতে পারি। তার মুখ দেখেই তার জীবনের গতিপথটা যেন আমার সামনে স্পষ্ট হয়ে যায়। সেই মতো তার সমস্যার কথা বুঝতে পেরে আমি বললাম, আমার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা, যা নিমাইবাবুকে আশ্বস্ত করল। তা নিমাইবাবু, সমস্যাটি যে আপনার পরিবার সংক্রান্ত সেটি তো আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। আপনার মুখে যে দুশ্চিন্তা দেখছি, সেটা কি আপনার মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে? অশান্তির মাত্রা কি অত্যধিক পর্যায়ে চলে গেছে? মনে হচ্ছে এই সমস্যাটা আপনাদের গোটা পরিবারকে গ্রাস করেছে। আমার কথা শেষ হতেই নিমাইবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তার চোখ বড় বড় হয়ে উঠেছে, মুখে এক ধরনের হতভম্ব অবস্থা। তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না যে আমি তার সমস্যার মূল কারণটা এত সহজেই ধরতে পেরেছি। ওনার এই হতভম্ব অবস্থার দিকে চেয়ে বটকেশ্বরবাবু বলতে লাগলেন, তার মুখে এক ধরনের গর্ব। কি হে নিমাই, বলেছিলাম না ইনি একেবারে খাঁটি জ্যোতিষী। ইনি তো ভবিষ্যতের প্রতিটি ঘটনা দেখতে পান। তাহলে ওনার সাথে দ্বিতীয়বার সাক্ষাতের কথা বলি। বছর দুয়েক আগের কথা, আমি তখন একটা নতুন ব্যবসার কথা ভাবছিলাম। খুবই সস্তায় একটা ইটভাটার খোঁজ পেয়েছিলাম বর্ধমান জেলার এক প্রত্যন্ত অঞ্চলে। আমি ভাবলাম কিনে রাখি, সামনেই মেয়ের বিয়ে আছে, তখন না হয় বেচে 2 পয়সা পাওয়া যাবে। আমার মনে হয়েছিল এটা একটা দারুণ লাভজনক চুক্তি হবে। সেই মতো টাকা জোগাড় করার পর কি খেয়ালে একবার এই মঠ লেনে এলাম মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলবার জন্য। ওনাকে কিন্তু আমি একেবারের জন্যও বলিনি যে ওরকম একটা ইট ভাটা আমি কিনতে চলেছি। উমা, এখানে আসতেই সবার প্রথমেই ঠাকুরমশাই বললেন যে ওই ইটভাটাটা কিনবেন না বটকেশ্বরবাবু, ওটা নাকি অভিশপ্ত। ওই জায়গায় কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে, যা আপনার সর্বনাশ ডেকে আনবে। আমার তো মশাই আকাশ থেকে পড়লাম। আমি ইট ভাটা কিনবো ইনি কি করে জানলেন? আমি তো তাকে একটি শব্দও বলিনি। নিজের অফিস ফিরতেই সরকার মশাই খবর দিলেন যে সেই ইট ভাটাতে নাকি পুলিশ এসেছে। এমন সর্বনেশে কাণ্ড জীবনে কখনো দেখিনি। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তারপর সরকার মশাই জানালেন সেই ইটভাটার নিচে নাকি খুঁড়ে পুলিশ 3টে মেয়ের দেহাবশেষ পেয়েছে। সেগুলো নাকি বহু বছর ধরে মাটির নিচে গুম করে রাখা হয়েছিল। পরে খোঁজ খবর করে জানা গেল যে মালিকের ছেলে গ্রামের মেয়েদেরকে ভুলিয়ে নিয়ে এসে এখানে অপকর্ম করত। তাদের সর্বনাশ করার পর মেরে ওইখানে নাকি গুম করে দিত। ওই জন্যই বেটা ইট ভাটাটা বেচার তালে ছিল, যাতে এই রহস্যটা ফাঁস না হয়। সেই দিন থেকেই বলতে পারো আমি ঠাকুরমশাইয়ের পরামর্শ ছাড়া কোনো কাজকর্ম করি না। তোমার যা সমস্যা আছে সেটা তুমি নির্ভয়ে ঠাকুরমশাইয়ের কাছে বলতে পারো। উনি ঠিক একটা না একটা ব্যবস্থা করেই দেবেন। ওনার দিব্য দৃষ্টির কাছে কোনো কিছুই গোপন থাকে না। বটকেশ্বরবাবুর কথা শেষ হতেই নিমাইবাবু আমার দিকে হাত জোড় করে তাকালেন। তার চোখে এক ধরনের আকুল আবেদন, তার কণ্ঠস্বরে এক ধরনের বিশ্বাস, যা তার সমস্ত সত্তাকে প্রকাশ করছিল। সে আর বলতে বটকেশ্বর, এমন দিব্য দৃষ্টি সম্পন্ন মানুষের সাথে তুমি আমাকে আলাপ করিয়ে দিলে। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম। ঠাকুরমশাই, কেবল আপনিই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে, আমার পরিবারটাকে বাঁচাতে। আমার পরিবারটা বাঁচান। আমার মনে হলো নিমাইবাবুর বিশ্বাসটা গভীর। আমি জানি তার সমস্যাটা সহজ নয়। আমি তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আমার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা, যা তাকে আশ্বস্ত করল। দেখুন নিমাইবাবু,
সমস্যাটি আমি অবগত হয়েছি ঠিকই, আপনার মুখ দেখেই তার একটা আন্দাজ আমি পেয়েছি, কিন্তু আমি আপনার মুখ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। কোনোরূপ ছোটোখাটো ব্যাপার আমার কাছে গোপন করবেন না। যদি সামান্যতম কিছুও গোপন করেন তাহলে কিন্তু উপায় বাতলে দেওয়া আমার পক্ষে অসুবিধাজনক হয়ে যাবে। আমার কাজ সঠিকভাবে করতে হলে আপনার সমস্ত বিষয়টা আমার জানা দরকার। হ্যাঁ, ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আপনাকে গোড়া থেকেই বলি। আমার পৈতৃক ভিটে বর্ধমান জেলার শান্তিপুরে। আমার ঠাকুরদা স্বর্গীয় গৌরাঙ্গ ঘোষ এই ব্যবসার সূত্রপাত করেছিলেন। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও তার কঠোর পরিশ্রমে ব্যবসাটা ধীরে ধীরে বড় হতে থাকে। ওনার পরে আমার বাবা, আর তারপরে আমি এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র। জগৎজননী মা দক্ষিণকালীর কৃপায় আমার সংসারে 3টি সন্তান, 2 ছেলে সুরেশ এবং সুধীন, আর একমাত্র মেয়ে সন্তান পরি। কলেজের পাঠ শেষ করে সুরেশ গ্রামের স্কুলেই মাস্টারি করা শুরু করেছে, আর সুধীন কলেজের পাঠ চুকিয়ে আমার সাথেই ব্যবসায়ে বসা শুরু করেছে। নিজের ছেলে বলে বলছি না, এত কম বয়সে সুধীনের মতো ব্যবসায়ে অত পাকা মাথা খুব কম ছেলেদের মধ্যেই আছে। তার বুদ্ধি তীক্ষ্ণ আর সে খুব পরিশ্রমী। তবে মেয়ে পরি বাকি সন্তানের থেকে একেবারেই ভিন্ন। তার মতন ডান পিটে প্রকৃতির মেয়ে আমাদের গাঁয়ে আর একটা কেউ আছে কিনা সন্দেহ। সে তো ছোটবেলায় খেলনা বাটি নিয়ে খেলতে পছন্দ করতো না, বরং গাঁয়ে হেন গাছ নেই যেখানে তার পদধূলি পড়েনি, আর এমন কোনো পুকুর নেই যেখানে তার সাঁতার কাটা হয়নি। তার দুরন্তপনা দেখে সবাই অবাক হতো। তবে পরীর জন্মের সময় আমার বউয়ের গুরুদেব গণনা করে বলেছিলেন আমাদের ব্যবসার উন্নতি আরও ত্বরান্বিত হবে পরীর জন্মের পরেই। তিনি আরও বলেছিলেন এই মেয়ে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্যা। কিন্তু উনি বলেছিলেন যে ওর 16 বছর বয়সে এক কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। আমরা তাকে বারংবার সেই বিপদ থেকে পরিত্রাণের কথা জিজ্ঞাসা করলেও উনি বলেছিলেন কিছুতেই নাকি সেই বিপদ এড়ানো সম্ভব নয়। তাই অন্য 2 সন্তানের থেকে একটু বেশি লালন পালনেই বড় করে তুলেছিলাম পরীকে। তাকে চোখে চোখে রাখতাম যাতে কোনো বিপদ তার কাছে না আসে। যে বয়সে মেয়েরা খেলনা বাটি নিয়ে খেলতে পছন্দ করে সেখানে পরী সেদিকে ফিরেও তাকায়নি। তবে পড়াশোনার প্রতি এক অমোঘ আকর্ষণ ছিল পরীর। 2 দাদার হাত ধরে প্রতিদিন নিয়ম করে পাঠশালায় যেত সে। আর পণ্ডিত মশাইয়ের থেকেও শুনেছিলাম যে পরীর মাথা নাকি খুবই ভালো, সে নাকি খুব মেধাবী। তাই পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে তাকে বড় স্কুলে ভর্তি করে দেওয়া হবে, যাতে সে আরও ভালো করে লেখাপড়াটা করতে পারে। অবশ্য সেই সময়ে গাঁয়ের লোকেরা নানান কটু কথা বলেছিল ঠিকই। বলেছিল যে মেয়েদের এত লেখাপড়া শেখানোর দরকার নেই, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমি সেসব কথা কোনোদিনই গায়ে মাখিনি। আমার মেয়ে লেখাপড়া করে বড় হোক এটাই আমি চেয়েছিলাম। এভাবে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। ইতিমধ্যে ওর সমবয়সী মেয়েদের বিয়ে হতে শুরু করেছে। পরীর জন্যেও কম সম্বন্ধ আসেনি। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসছিল, কিন্তু আমরা চেয়েছিলাম একটু ভালো ঘরে ওর জন্য বিয়ের ব্যবস্থা করতে, যেখানে সে সুখে থাকবে। কিন্তু তাল কাটল পরীর 16 বছর জন্মদিনের মাসখানেক আগে থেকে। গাঁয়ের মতব্বরদের মারফত খবর পেলাম পরী নাকি প্রায় সময়েই গাঁয়ের শেষ প্রান্তে এক ছেলের সাথে মেলামেশা শুরু করেছে। ছেলেটার নাকি কোনো কাজকর্ম নেই, সারাদিন বাঁশি বাজিয়ে বেড়ায়। খবরটা শুনেই ঠাকুরমশাই নিজের কানকে আমি বিশ্বাস করতে পারলাম না। জানেন, যে মেয়েকে এত আদর যত্নে মানুষ করেছি, এত স্বপ্ন দেখেছি, সে কিনা এমন কাজ করছে। আসলে
ততদিন আমাদের ব্যবসা মায়ের কৃপায় বেশ কিছুটা প্রসার পেয়েছে। আমরা এখন গাঁয়ের ধনী পরিবারগুলোর মধ্যে একজন, তাই নিন্দুকের তো আর অভাব নেই। তারা সব সময় আমাদের পেছনে লেগেই থাকে। তাই পুরো ব্যাপারটা নিজের চোখে দেখবার সিদ্ধান্ত নিলাম। সেই মতো খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলাম পরি হীরালাল কর্মকার বলে 1 বছর 23-এর ছেলের সাথে মেলামেশা শুরু করেছে। ছেলেটার নাকি কোনো কাজকর্ম নেই, সারাদিন বাঁশি বাজিয়ে বাজিয়ে বেড়ায় আর ঘোরাঘুরি করে। রাগে তখন আমার মাথার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি। পরির কাছে গেলাম, তাকে সাবধান করলাম, বললাম যে সে যেন ওই ছেলের সাথে আর দেখা না করে। তার সাথেই ওই হীরালালের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে জানতে পারি যে পুরো সংসারের দায়িত্ব মায়ের কাঁধে রেখে ছেলেটা সারাদিন কিছুই করে না, শুধুমাত্র বাঁশি বাজিয়ে বেড়ায়। ওই বয়সে আমার 2 ছেলে কত পরিশ্রম করে, ব্যবসা সামলায়, আর সেখানে অমন গণ্ডমুখ্য ছেলে কিনা আমার পরীকে ভালোবাসে, তাকে ঘর জামাই করার স্বপ্ন দেখছে। তখনই আমি ওর মাকে বেশ কড়া গলায় অনেক কটু কথা শুনিয়ে দিলাম। বললাম যে আপনার ছেলে যদি কোনো কাজকর্ম না করে তাহলে আমার মেয়ে কেন ওর সাথে থাকবে? আপনার ছেলেকে কাজ করতে বলুন। যখন আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তখন সেই মহিলা আমাকে শাসিয়ে বলল যে সেই অপমানের বদলা নাকি উনি নেবেনই, তিনি নাকি আমার পরিবারকে শান্তি দেবেন না। সেই সব শাসানোকে ফাঁকা আওয়াজ মনে করলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে কুডাক ডাকতে লাগলো। এক ধরনের অজানা ভয় আমাকে গ্রাস করেছিল। তাই পরীকে চোখে চোখে রাখতে লাগলাম, যাতে সে ওই হীরালালের সাথে দেখা না করতে পারে। কিন্তু প্রায় দিনই শুনতে পাই যে কোনো না কোনো ছুতো করে পরী সেই ছেলেটার সাথে দেখা করতে গেছে, লুকিয়ে দেখা করছে, আমাদের কথা শুনছে না। এরপর আর নিজের রাগ সহ্য করতে পারলাম না। কিন্তু এইভাবে তো সমস্যার সমাধান হবে না, এটা তো একটা সম্মানহানির ব্যাপার। তাই আমার শ্যালকের সাথে সলা পরামর্শ করে পরীর বিয়ে দিয়ে দেওয়ার কথাই ভাবলাম। খুব দ্রুত একটা ভালো সম্বন্ধ খুঁজে বের করলাম, এমনকি খোঁজও পেয়ে গেলাম। পরের দিনই ওকে দেখতে আসার কথা ছিল শ্রীযুক্ত অনিমেষ আচার্যের সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমান অবিনাশ আচার্য। তিনি দেখতেও ভালো, ব্যবসায়ও ভালো। সেই মতো যাতে ওই হীরালালের সাথে দেখা না করতে পারে, তাই পরীকে ওর ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। আর সেটাই হলো আমার কাল। আপনি ভাবতেই পারবেন না ঠাকুরমশাই, আপনি ভাবতেই পারবেন না, সবাই যখন ঘুমিয়ে পড়েছি তখন পরী ফন্দি করে ঠিকই বাড়ি থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, 20 ভরি সোনা আর নগদ 100 টাকা নিয়ে এসে উধাও হয়ে গিয়েছিল। পরদিন ভোরে ব্যাপারটা জানতে পেরে যখন হীরালালদের বাড়ি পৌঁছাই ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাশের গাঁয়ের মন্দিরে বিয়ে করে ফেলেছে তারা। হীরালালের মায়ের কাছে হাত জোর করে বললাম আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব। কিন্তু সেই মহিলা তখন নিজের স্বরূপ দেখিয়ে বলল যে পরী যেহেতু স্বেচ্ছায় এসেছে তাই আমরা চাইলেও কিছু করতে পারবো না। সে নাকি তার বৌমা হয়েছে। তার মুখে এক ধরনের কুটিল হাসি, যা দেখে আমার গা একেবারে জ্বলে গেল। এরপরে বহুবার আমি মেয়েটার সাথে দেখা করতে চেয়েছি ঠাকুরমশাই, কিন্তু একবারের জন্য সেই সুযোগ পাইনি। সে নাকি আসতে রাজি ছিল না, বা তাকে আসতে দেওয়া হয়নি। তারপরে একদিন জানতে পারলাম যে মেয়েটা নাকি পোয়াতি হয়েছে। খবরটা শুনে আমার রাগ কষ্ট সব ভুলে গেলাম। শুধু ওকে একবার দেখতে চেয়েছিলাম, তাকে বাড়িতে আনতে চেয়েছিলাম, তার যত্ন নিতে চেয়েছিলাম। কিন্তু হীরালালের মায়ের রাগ এখনো কমেনি। তিনি আমার মেয়েটার উপর অত্যাচার চালিয়ে গেছে। ওই ভরা মাসগুলোই কিনা কাপড় কাচানো, ঘর মোছানো, বলতে গেলে ঘরের সব কাজই ওকে করতে হতো। বাড়ির কাজের লোক থাকার সত্ত্বেও তার শাশুড়ি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে শুধুমাত্র আদেশ করে যেত, ঘরের কুটোটিও নাড়েনি। আমার মেয়ের কষ্ট দেখে আমার বুক ফেটে যেত। একদিন পরিমা পুকুর থেকে নিয়ে কলসি কাঁধে বাড়ি ফিরছিল। এমন সময় যে কি হয়ে গেল
মেয়েটা মুখ থুবড়ে পড়ে গেল। সেই সময়ে খুব একটা লোক চলাচল ছিল না। প্রায় ঘন্টাখানেক পরে পাশের বাড়ির সুবলের মা পুকুরে জল আনতে গিয়ে দেখে পরী সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আপনি ভাবতে পারেন ঠাকুর মশাই, এমন কসাইও মানুষ হতে পারে? পরী তো ওদের বাড়ির বউ, তাহলে এতক্ষণ বাইরে রয়েছে তবু কেউ খোঁজ খবর করলো না? হয়তো ওই সময়ে একবারের জন্য খোঁজ করলে ও হয়তো বেঁচে যেত। সেই ঘটনার পর থেকেই আমার মেয়েটা কেমন যেন পাষাণের মতো হয়ে গেছে। তার মুখের হাসিটাও উধাও হয়ে গেছে। সে যেন কোনো জীবিত মানুষ নয়, একটা পাথরের মূর্তি। অবশ্য এর পরেও মেয়েটার উপরে অত্যাচারের মাত্রা কিন্তু বিন্দুমাত্র কমেনি। এই কারণেই কিনা জানি না, হীরালালের মুখ থেকে শুনেছি পরী নাকি একা একা কার সাথে কথা বলে। শুধু তাই নয়, নিজের মনে হাসছে, আবার পর মুহূর্তেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তার চোখ দুটো সবসময় ছলছল করে, সে যেন এই পৃথিবীর বাইরে অন্য কোনো জগতের কথা শুনতে পায়। তখনও অনেকবার চেয়েছিলাম মেয়েটাকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু সে আসতে রাজি হয়নি। কারণ তার শাশুড়ি মায়ের পায়ে নাকি অসহ্য যন্ত্রণা, বাড়ির কাজ নাকি করতে পারে না। সেই কারণেই উনি ওকে কোথাও যেতে দেন না। আমি সেই দিনই গাঁয়ের বদ্যিকে নিয়ে হাজির হয়েছিলাম। তাকে দিয়ে পরীকে পরীক্ষা করালাম, কিন্তু সে সব কিছু পরীক্ষা করে বলল যে কোনো রকম চোটাঘাতের চিহ্নই নাকি নেই, তার শরীরে কোনো আঘাত নেই। এই কথা শোনার পরে সেই ভদ্রমহিলার কি চিৎকার! যদি একবার শুনতেন ঠাকুর মশাই, উনি শুধু বলেই চলেছেন যে আমরা নাকি ওই ঠগ বৈদ্যকে নিয়ে সেখানে নিয়ে গিয়ে নাকি মারাত্মক ভুল করেছি, এইভাবে তাকে নাকি অপমান করা হয়েছে। এমন কথা শোনার পরে ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফিরতে খানিকটা বাধ্যই হয়। এর দিন দুয়েক পরে আচমকা এমন এক খবর পাই যা শুনে আমার রক্ত ভয়ে একেবারে জল হয়ে গিয়েছিল। হীরালাল পরীর পাশে শুয়েছিল, তার চোখে ঘুম ছিল না। সে পরীর দিকে তাকিয়েছিল, তার মনে এক গভীর আশঙ্কা। পরী ঘুমিয়েছিল, কিন্তু তার মুখটা ছিল অদ্ভুত, যেন সে কোনো গভীর যন্ত্রণায় ভুগছে। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল। হঠাৎ করেই পরীর মুখ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। সে শব্দ কোনো মানুষের গলার আওয়াজ ছিল না, সে ছিল এক প্রেত স্বর। সেই স্বর এতটাই শীতল আর ভয়ঙ্কর ছিল যে হীরালালের শরীরে হিম হয়ে গিয়েছিল। সে যেন বরফের মতো জমে গেল, তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। এত বড় ক্ষতি করতে একবারের জন্য বুক কাঁপলো না তোর? আমি কিন্তু কাউকে ছাড়বো না। হীরালালের মা পাশের ঘরে শুয়েছিলেন। তিনিও এই প্রেত স্বর শুনে চমকে উঠলেন। তার গলার স্বর শুনে তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। আর একটা কথা জানেন তো ঠাকুর মশাই, এই ঘটনার পর থেকেই তার মুখে যে হাসিটা সব সময় লেগে থাকতো, সেটা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। তার চোখে ভয় আর আতঙ্ক ভর করল। সেই থেকে সেও কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। ঠাকুর মশাই, আমার মেয়েটাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, নইলে ওরা কিন্তু ওকে তিলে তিলে শেষ করে দেবে। আমার পরী আর বেশি দিন বাঁচবে না। দোহাই আপনার, আপনি একমাত্র ভরসা, আপনি একমাত্র ভরসা। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে নিমাইবাবু চুপ করলেন। ওনার মুখের ভাব দেখে বেশ বুঝতে পারলাম যে কি পরিমাণ গভীর সমস্যার মধ্যে দিয়ে উনি এখন যাচ্ছেন। তার শরীর কাঁপছিল সামান্য। তিনি যেন আমার দিকেই শেষ ভরসা হিসেবে তাকিয়েছিলেন। এবারে আমি ওনাকে বললাম, আমার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা যা তাকে আশ্বস্ত করল। আপনার মেয়ের এখনো আয়ু বর্তমান নিমাইবাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। হ্যাঁ, এই সমস্যাটা সহজ নয়,
তবে তারানাথ তান্ত্রিক থাকতে চিন্তার কোনো কারণ নেই। সুতরাং আমরা যদি এই বেলায় বেরিয়ে পড়তে পারি তাহলে আপনার গ্রামে সময় মতোই পৌঁছে যেতে পারবো, আর এর সমাধানও খুঁজে বের করতে পারবো। আমার কথা শুনে নিমাই বাবু রাজি হয়ে গেলেন। তার মুখে এক ধরনের স্বস্তি ফুটে উঠল। শুধু তাই নয়, বটকেশ্বর বাবু আমাদের সাথে যেতে রাজি হয়ে গেলেন। তার মুখে এক ধরনের কৌতূহল আর উৎসাহ, যেন তিনি এই রহস্যের সমাধান দেখতে চান। আমরা দ্রুত প্রস্তুতি নিলাম। স্ত্রীকে সবকিছু বলতে সে আমাদের জন্য আলু সিদ্ধ দিয়ে ভাতে ভাত করে দিল। সেটাই খেয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বর্ধমান জেলার শান্তিপুরের উদ্দেশ্যে। স্টেশন থেকে শান্তিপুরের দূরত্ব বেশ অনেকটা। সেখানে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়া অন্য কোনো গতি নেই। এখনকার দিনের মতো এত ভালো যানবাহনের ব্যবস্থা তো তখন ছিল না। তাই ট্রেন থেকে নামতেই নিমাই বাবুর জন্য গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি আগেই ব্যবস্থা করে রেখেছিলেন। এখানে ওনার প্রতিপত্তি যে ভালো রকমের, সেই বিষয়ে বিস্তর একখানা ধারণা হলো। এতগুলো মানুষ একবারে স্টেশন থেকে বের হওয়ার কারণে কিছু লোক আমাদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছিল। অনেকটা রাস্তা চলার ফলে বেশ খানিকটা খিদেও পেয়ে গেছে। তাই গরুর গাড়িতে ওঠবার আগে স্টেশনের বাইরের একটা চায়ের দোকান থেকে আমরা তিনজনে চা আর নিমকি খেয়ে নিলাম। চা পর্ব শেষ করে আমরা সেখানে উঠে বসতেই সেই গাড়ি ছেড়ে দিল। এতদিন পরে গ্রামে ফিরেও মনের মধ্যে শৈশবের যে ছবিগুলো আঁকা হয়ে আছে সেগুলো যেন আবার দেখতে পারছিলাম। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের সুবর্ণ ভূমি, সেদিকে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি যেন রং তুলি নিয়ে নিজের আপন খেয়ালে রাঙিয়ে চলেছে। তার সাথে ক্ষেতের মধ্যে বয়ে চলা মৃদুমন্দ বাতাসে ধানের শীষগুলি নিচে চলেছে নিজস্ব ছন্দে, এক অদ্ভুত ছন্দের তালে তালে। গাঁয়ের মেয়ে বউরা কাঁখে কলসি নিয়ে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। জলের ফোঁটা মাটিতে পড়ে সোঁদা গন্ধ বেরোচ্ছে। মাটির সেই সোঁদা গন্ধ এখনো আমার মনকে পাগল করে দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা চলেছে পাঠশালার থেকে বাড়ির উদ্দেশ্যে বই আর মাদুর হাতে। তাদের মুখে হাসি, তাদের চোখে স্বপ্ন। যখনকার কথা বলছি তখনকার সময় ঘরে ঘরে এত বিজলি বাতির প্রচলন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাট ছিল পায়ে চলা মেঠো পথ। তার উপরে বেশিরভাগ রাস্তাতেই বড় বড় গাছের ছাউনির মতো হয়ে রয়েছে, যা দিনের বেলায়ও অন্ধকার করে রাখত। সব থেকে মজার ব্যাপার হলো, এক একটা বাড়ির সামনে অনেকখানি জমি জমা দখল করে রাখত আম বাগান, জাম বাগান, আলুর ক্ষেত, সুপারি বাগান, আরও কত কি। এইসবের কারণে কারোর বাড়ি যেতে হলে বেশ কিছুটা সময় লেগে যেত। এইবারে বুঝতেই পারছো রাতের বেলায় গ্রামের রাস্তায় চলাফেরা করা কতটা বিপজ্জনক ছিল। সাপখোপের ভয় তো ছিলই, যে কোনো সময় পায়ের নিচে পড়তে পারে। তারপর কোনো জন্তু জানোয়ার যদি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে তাহলে তো আর কথাই নেই। তাই সেই সময় রাতের বেলায় লোক রাস্তায় বের হলে নিদেন পক্ষে একখানা হ্যারিকেন নিয়ে যেতই। আলো ছাড়া বের হওয়ার কথা ভাবাও যেত না। হ্যাঁ, অবশ্যই পূর্ণিমার রাত হলে অবস্থাটা অন্যরকম হয়ে যেত। মাথার ওপর অমন সুন্দর চাঁদের আলোর জোছনা গোটা পরিবেশটাকে ভরিয়ে রাখত। তখন দল বেঁধে পথে ঘাটে বেড়াতে কোনো অসুবিধে হতো না। শান্তিপুর যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ল বেশ কয়েকটা চায়ের দোকান। সেখানে চলছে চা পানের পরে নানান বয়সের লোকেদের গল্প গুজব। তাদের কণ্ঠস্বর বাতাসে ভেসে আসছে। তাদের হাসির শব্দ রাতের নীরবতাকে ভেঙে দিচ্ছে। এই কিছুটা পথ পেরোনোর পরে চোখে পড়ল সুবিশাল আম, কাঁঠাল আর পেয়ারার বাগান। এরকম গাছ ভর্তি ফল দেখে আমার চোখ যেন জুড়িয়ে যেতে লাগলো। এমন মন পাগল করা পরিবেশে এতদিন পরে আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য বটকেশ্বর আর নিমাই বাবুকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলাম। তাদের জন্যেই আজ আমি এই গ্রামের বুকে আবার ফিরে আসতে পেরেছি। এবারে আমি নিমাই বাবুকে জিজ্ঞাসা করলাম কৌতূহল নিয়ে, আচ্ছা নিমাই বাবু, আমি একবার হীরালালের বাড়িটা সচক্ষে দেখতে চাই। পরীর সমস্যার মূল কারণ সম্ভবত সেখানেই লুকিয়ে আছে। আমরা এতটা পরিশ্রম করে এসে
একটুও বিশ্রাম না করে সরাসরি হীরালালের বাড়ির উদ্দেশ্যে যেতে অনুরোধ করায় নিমাইবাবু বিস্ময়ে ভরা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়েছিলেন। তার চোখে প্রশ্ন, যেন তিনি আমার উদ্দেশ্য বুঝতে পারছিলেন না। তারপরে সেই গাড়িতে আমরা রওনা দিলাম হীরালালের বাড়ির উদ্দেশ্যে। এখানে আসবার পর থেকেই মনের মধ্যে একটা কুডাক কিন্তু ডেকেই চলেছিল। মধুসুন্দরী দেবীর কৃপায় বিপদের আভাস আমি আগেই পেয়ে যাই। এবার হীরালালদের বাড়ির কাছাকাছি এসে গাড়ি থামতেই এক খাবলা মাটি তুলে কয়েকবার দীর্ঘ আঘ্রাণ নিতেই বুঝতে পারলাম যে সমগ্র বিপদের উৎস লুকিয়ে আছে এই বাড়িতেই। মাটির থেকে একটা অদ্ভুত অশুভ গন্ধ ভেসে আসছিল, যা আমার তান্ত্রিক জ্ঞানকে সতর্ক করে তুলল। ব্যাপারটা যে এতটা গুরুতর সেটা অবশ্য আন্দাজ করতে পারিনি। তাই চিন্তিত মুখে অস্ফুট কণ্ঠে বললাম, নিমাইবাবু, এ কি উপদ্রবের মধ্যে বাস করছেন আপনারা? এতদিন ধরে কোনো ব্যবস্থা নেননি কেন? এ তো দেখছি একেবারেই হাতের বাইরে চলে গেছে। এই বাড়ির মধ্যে কোনো এক ভয়ঙ্কর শক্তি কাজ করছে। নিমাইবাবু কাতর কণ্ঠে বললেন, তার চোখে এক ধরনের অসহায়ত্ব। আগে ঠাকুরমশাই, কি আর বলবো, উপায় তো খুঁজছিলামই। একজন গুণিনের কাছে গিয়েছিলাম। সে তো নাম করা গুণিন, অনেক দূর থেকে লোকে আসে তার কাছে। উনি বলেছিলেন যে বাড়িতে ঘোরতর অশুভ শক্তি বাসা বেঁধেছে, যজ্ঞ করতে হবে। কোনো লাভ হয়নি, তাই তো? আসলে কি বলুন তো নিমাইবাবু, মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জনের এক চমৎকার ব্যবসা হলো এই জ্যোতিষ চর্চা। আমি নিজে জ্যোতিষ হয়েও বলছি, আপনার এই গুণিন মশাই যদি একটু ভালোভাবে দেখতে পারতেন না, তাহলে বুঝতে পারতেন যে আপনার মেয়ের ক্ষতি সাধন করবার জন্যে তন্ত্রের সাহায্য নেওয়া হয়েছে। সামান্য যজ্ঞ করে কি আর এই জিনিস কাটানো যায়? উল্টে হিতে বিপরীত হয়ে যায়। আর আপনার মেয়ে পরীর শরীরে বুড়ো ডাকিনীকে চালান করা হয়েছে। এটা কোনো সাধারণ আত্মা নয়, এর জন্য অন্য ধরনের সাধনা প্রয়োজন। গরুর গাড়িটা হীরালালদের বাড়ির সামনে এসে থামল। অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, তারা নেই, যেন আকাশের সমস্ত আলোকেও গ্রাস করে নিয়েছে। বাড়িটা দেখতে বেশ পুরনো, তার দেওয়ালগুলো শ্যাওলায় ঢাকা, কোথাও কোথাও ইটের পলেস্তারা খসে পড়েছে। চারপাশে একটা ছোট উঠান, তার পাশে কিছু শুকিয়ে যাওয়া গাছপালা, তাদের ডালগুলো বাতাসের সাথে অদ্ভুতভাবে নড়ছে, যেন তারা কোনো অশরীরী ছায়ার মতো। উঠানে একটা তুলসী মঞ্চ আছে বটে, কিন্তু সেখানে তুলসী গাছটা শুকিয়ে মরে গেছে, তার উপর ধুলোর আস্তরণ। সমস্ত বাড়িটা জুড়ে একটা অশুভ নীরবতা বিরাজ করছে, যা মনে এক অদ্ভুত ধরনের ভয়ের জন্ম দিচ্ছিল। বাতাস বইছিল ঠিকই, কিন্তু তার সাথে মিশে ছিল এক ধরনের স্যাঁতস্যাঁতে পচা গন্ধ, যা যেন কোনো পচা মাংসের মতো, বা বহুদিনের পুরনো কোনো মৃত্যুর স্মৃতি। এই বাড়ির প্রতিটি কোণে অশুভ শক্তি বাসা বেঁধেছে নিমাইবাবু। এইখানে পা রাখতেই আমার শরীরটা কেমন যেন হিম হয়ে যাচ্ছে। এ যেন কোনো স্বাভাবিক আবাস নয়, বরং এক অদেখা শক্তির আস্তানা। আমরা কি ভেতরে যাব ঠাকুরমশাই? আমার তো গা ছমছম করছে। এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে চলেছে। আমার পরীকে এখানে আনার পর থেকেই আমার মনটা কেমন যেন অস্থির। ভয় পাবেন না নিমাই, ঠাকুরমশাই যখন আছেন তখন আর ভয় কিসের? উনি তো সব বিপদ থেকে আমাদের বাঁচিয়েই দেবেন। আমি তাদের কথা শুনে হাসলাম। আমার মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ় সংকল্প। আমার তান্ত্রিক জ্ঞান আমাকে এই ধরনের পরিবেশে কাজ করতে শিখিয়েছে। আমি আমার তান্ত্রিক জ্ঞান ব্যবহার করে বাড়ির ভেতরে থাকা শক্তির উৎস খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল পরীর ভেতরে যে ডাকিনী আছে সে এই বাড়ির সাথে গভীরভাবে সংযুক্ত।
হয়তো এই বাড়ির কোনো অদেখা অংশেই তার মূল শক্তি লুকিয়ে আছে। আমরা সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দরজাটা খোলার সাথে সাথে একটা পুরনো কবাটের ক্যাঁচকোঁচ শব্দ হলো, যা রাতের নীরবতাকে ভেঙে দিল। ঘরের ভেতরটা অন্ধকার, কোথাও কোনো আলো নেই, বাতাসের চলাচল নেই, যেন দম বন্ধ করা একটা পরিবেশ। মনে হচ্ছে যেন বাতাসও এখানে প্রবেশ করতে ভয় পাচ্ছে। আমরা টর্চটা জ্বেলে নিলাম। টর্চের ক্ষীণ আলোয় ঘরের আসবাবপত্র দেখা যাচ্ছিল। ঘরটা অগোছালো, ধুলো আর মাকড়সার জালে ভরা। টেবিলের উপর কিছু পুরনো বাসনপত্র ছড়ানো, তাদের উপর ধুলোর আস্তরণ। মনে হলো যেন বহু দিন ধরে এই ঘরে কেউ বসবাস করে না, বা কেউ ভয়ে এখানে আসে না। এই ঘরেই সেই ডাকিনী তার জাল বিস্তার করেছে। এখানে অশুভ শক্তির ছায়া খুব গভীর। এর প্রতিটা কোণে যেন কোনো অদেখা আত্মা ঘুরে বেড়াচ্ছে। পরি কোথায়? তাকে কি এখানে রাখা হয়েছে? তাকে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। আমি নিতাইয়ের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের আকুল আবেদন। আমি জানি তার মনকে বাঁচানোই তার একমাত্র উদ্দেশ্য। আমি ঘরের ভেতরে আরো গভীরে প্রবেশ করলাম। একটা সংকীর্ণ অন্ধকার করিডোর পেরিয়ে আমরা একটা ছোট্ট কক্ষে প্রবেশ করলাম। কক্ষটা ছিল আরো অন্ধকার, তার ভেতরের বাতাস যেন আরো ভারী। সেখানে খাটের উপর পরি শুয়েছিল। তার শরীরটা ছিল কঙ্কালসার, তার মুখটা ফ্যাকাশে, আর তার চোখ দুটো ছিল গভীর কালো। তার মধ্যে কোনো জীবন নেই। তার সারা শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছিল, যা যেন ক্রমশ ছড়িয়ে পড়েছে। তার ত্বক শুকিয়ে গেছে, তার নিঃশ্বাস ছিল ক্ষীণ, যেন সে যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তার শরীরটা অদ্ভুতভাবে কুঁচকে আছে, আর হাতে পায়ে যেন কোনো রক্ত নেই। পরি, পরি, আমার মা, ও পরিমা, ও পরিমা, আমার মেয়ে, কি অবস্থা তোমার? এই কে এমন করেছে? কে এমন করেছে তোমার? এই হাল কে করেছে পরিমা? মা। চুপ করুন নিমাই বাবু, তাকে স্পর্শ করবেন না। তার ভেতরে অশুভ শক্তি রয়েছে। এখন তাকে জাগানো যাবে না। তাকে জাগালে বিপদ আরো বাড়বে। তার জীবন এখন বিপন্ন। পরীর মুখ দেখে আমি বুঝতে পারলাম তার শরীরের ভেতরে বুড়ো ডাকিনী তার সমস্ত ক্ষমতা বিস্তার করেছে। তার নিষ্পাপ মুখটা এখন ডাকিনীর অশুভ ছায়ায় ঢাকা। তার চোখের শূন্যতা যেন ডাকিনীর অদেখা উপস্থিতিকে স্পষ্ট করে তুলছে। ডাকিনীর শক্তি এতটাই প্রবল যে পরীর শরীরটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তার প্রতিটি কোষ যেন ডাকিনীর প্রভাবে শুষে নিচ্ছে। আমাকে দ্রুত কাজ করতে হবে, নইলে কিন্তু পরীর আয়ু শেষ হয়ে যাবে। আমি যখন পরীর দিকে মনোযোগ দিচ্ছিলাম, তখনই হঠাৎ ঘরের পেছন থেকে একটা শীতল কর্কশ হাসি ভেসে এলো। হাসিটা এতটাই অশুভ ছিল যে আমার গা ছমছম করে উঠল। আমার প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। আমি দ্রুত ঘুরে তাকালাম। ঘরের পেছন থেকে বেরিয়ে এলো সেই কাপালিক। তার পরনে কালো পোশাক, তার শরীরটা কঙ্কালসার, তার চোখ দুটো অন্ধকারে জল জল করছে, যেন রক্তবর্ণ। তার মুখে এক ধরনের কুটিল হাসি, যা তার ভেতরের উদ্দেশ্যকে প্রকাশ করছিল। তার হাতে একটি নরম মুন্ড, তার নখগুলো লম্বা আর নোংরা, আর দাঁতগুলো ছিল ধারালো। তার আগমন যেন এই ঘরের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলল। বাতাসের প্রতিটি কোণে যেন অশুভ শক্তি ছড়িয়ে পড়ল। সে ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবি। তোরা এসেছিস, আমি জানতাম তোরা আসবি। আমার ডাকিনী আমাকে সব খবর দেয়। এই ডাকিনী ক্ষমতাকে কেউ রুখতে পারবে না। এই
মেয়ে আমার, এর জীবন আমার। হীরালালের মা, সে তো আমাকে কাজে লাগিয়েছিল তার পুত্রবধূ বিনাশের জন্য। কাপালিক, তুমি এখানে কি করছো? তুমি পরীর উপরে এই ডাকিনীকে চালান করেছো, তাই না? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কেন এই নিষ্পাপ মেয়ের জীবন গ্রাস করতে চাইছো? আমার উদ্দেশ্য ক্ষমতা। এই ডাকিনীকে ব্যবহার করে আমি এই গ্রামের সমস্ত ক্ষমতা দখল করব। এই গ্রাম আমার হাতের মুঠোয় থাকবে। আর পরীর মৃত্যু, সে তো একটা উপায় মাত্র, একটা প্রয়োজনীয় বলিদান। হীরালালের মা, সে আমাকে এই কাজে সাহায্য করেছে। সে আমাকে তার সর্বস্ব দিয়েছে। হীরালালের মা? তার মানে আমার মেয়েকে মারবার জন্য এই কাপালিককে সে কাজে লাগিয়েছে। সে কি করে এমন কাজ করতে পারলো? নিজের বৌমাকেই মারতে চেয়েছিল। কি বলছেন মশাই? নিজের বৌমাকেই মারতে চাইছে? এ তো রীতিমতো পিশাচি, নরকের কীট। এমন মনুষ্য পৃথিবীতে আছে? ঠিক ধরেছ নিমাই ঘোষ। হীরালালের মা, সে তো তার ছেলের মঙ্গল চায়। হীরালাল একটি মাঙ্গলিক ছেলে। তার প্রথম স্ত্রী মারা যাবে, এটা তার জ্যোতিষীরা জানিয়েছিল। তাই সে চাইছে পরীর মৃত্যু হোক, যাতে হীরালালের কুণ্ডলিতে থাকা এই দোষ কেটে যায়। তারপর সে আবার হীরালালের বিয়ে দেবে এমন মেয়েকে যে মাঙ্গলিক নয়। এই জন্যই সে আমাকে ডেকেছিল। আমি বুড়ো ডাকিনীকে পরীর শরীরে চালনা করেছি, যাতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার সমস্ত শক্তি শুষে নিয়ে। তোমার এই চক্রান্ত আমি সফল হতে দেব না কাপালিক। ডাকিনীকে আমি বশ করবই, আর পরীর জীবন রক্ষা করব। তোমার এই অশুভ শক্তির বিনাশ আমি করব। তুমি একা আমাকে থামাতে পারবে না তান্ত্রিক। এই বুড়ো ডাকিনীর ক্ষমতা তোমার কল্পনারও বাইরে। সে এখন পরীর শরীর থেকে বের হবে না যতক্ষণ না পরী মারা যাচ্ছে। আর আমার হাতের এই ছুরি থাকতে তুমি তাকে স্পর্শ করতে পারবে না। আমি কাপালিকের দিকে এগিয়ে গেলাম। আমার তান্ত্রিক শক্তি তখন জাগ্রত। আমি জানি এইবার এক কঠিন সংগ্রাম শুরু হবে, যা আমার জীবনের অন্যতম কঠিন যুদ্ধ। এই শয়তানের সাথে লড়াই আমার কাছে শুধু একটা মেয়ের জীবন বাঁচানো নয়, এটা ন্যায় আর অন্যায়ের লড়াই। আমি যখন কাপালিকের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই পরীর শরীরটা কেঁপে উঠল। তার চোখ দুটো হঠাৎ করে খুলে গেল। সেগুলো ছিল রক্তবর্ণ, আর তার মুখে একটা বিকৃত হাসি ফুটে উঠল, যা দেখে গা ছমছম করে ওঠে। তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল। সেটা পরীর কণ্ঠস্বর ছিল না, সে ছিল বুড়ো ডাকিনীর কর্কশ ভয়ঙ্কর স্বর। তার প্রতিটা শব্দ যেন আমার কানের কাছে একটা হিম শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। কে তুই? কে কে তুই? আমার সাধনায় বাধা দিতে এসেছিস? হ্যাঁ, আমি বুড়ো ডাকিনী। আমাকে কেউ থামাতে পারবে না। এই মেয়ে আমার, আমার, এর জীবন আমার। আমি এর রক্ত মাংস সব গ্রাস করব। আমি তারানাথ তান্ত্রিক। আমি তোমাকে বশ করতে এসেছি ডাকিনী। এই নিষ্পাপ মেয়ের জীবন থেকে তুমি বেরিয়ে যাও। তোমার অশুভ শক্তির বিনাশ আমি করব। তোমার স্থান এখানে নয়, নরকের গভীরে। কাপালিক হাসতে লাগলো। তার হাসি ছিল বিকট। বুড়ো ডাকিনীর ক্রোধ তুমি জানো না তান্ত্রিক। সে যখন রেগে যায় তখন সব কিছু ধ্বংস করে দেয়।
এই গ্রামকে সে ছারখার করে দেবে। আমি আমার তান্ত্রিক মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার প্রতিটি মন্ত্রের সাথে সাথে ঘরের বাতাস কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরের প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে। আমার চারপাশে একটা অদৃশ্য শক্তি বলয় তৈরি হলো, যা আমাকে ডাকিনীর প্রভাব থেকে রক্ষা করছিল। আমি আমার হাতে রুদ্রাক্ষের মালা নিলাম আর চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলাম। আমার সমস্ত শক্তি এখন এই সাধনার উপর নিবদ্ধ। আমার মন যেন মহাবিশ্বের শক্তিকে আহ্বান করছে। ওং হ্রিং ক্রিং শ্রিং সর্বশত্রু বিনাশায় ফট ফট স্বাহা। ওং ক্রাং 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 সর্ববাধা প্রশমনী ওং ফট স্বাহা। পরীর শরীরটা ছটফট করতে লাগলো, তার হাত পা ছুঁড়তে শুরু করলো। তার মুখ থেকে একটা অদ্ভুত অশুভ শব্দ ভেসে আসছিল, যা কোনো মানুষের গলার আওয়াজ ছিল না। সে ছিল ডাকিনীর বিকট চিৎকার। চিৎকারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হলো যেন আমার কানের পর্দা ফেটে যাবে। ঘরের জিনিসপত্র নড়তে শুরু করল। আলমারির দরজা খুলে গেল, টেবিলের ওপর থেকে জিনিসপত্র ছিটকে পড়ল, কাঁচের জিনিস ভাঙার শব্দ পাওয়া গেল। কাপালিক ভয়ে পিছিয়ে গেল। তার মুখে এক ধরনের আতঙ্ক, তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠেছে। আমি যাব না, আমি যাব না। এই মেয়ে আমার, এর জীবন আমার, আমি এর সমস্ত শক্তি শুষে নেব। আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওং হ্রিং ট্রিং শ্রিং ছট স্বাহা। যাও যাও, বেরিয়ে যাও। তোমার স্থান এখানে নয়। তুমি পরাজিত। তুমি এই নিষ্পাপ আত্মাকে স্পর্শ করতে পারবে না। আমার মন্ত্রের শক্তি তোমাকে বিনাশ করবে। আমি তখন আমার সমস্ত শক্তি দিয়ে সেই বুড়ো ডাকিনীকে বশ করার চেষ্টা করছিলাম। আমার কপাল থেকে ঘাম ঝরছিল অবিরাম। তার ধারা চোখ বেয়ে নেমে আসছিল। আমার শরীর কাঁপছিল থরথর করে, যেন আমি কোনো এক অদৃশ্য বিশাল শক্তিকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাইছিলাম। এই শক্তি ছিল আমার সাধনা, কিন্তু ডাকিনীর ক্ষমতাও ছিল প্রবল। আমার চোখগুলো যেন এক অদেখা ভয়ঙ্কর শক্তির সাথে সরাসরি যুদ্ধ করছিল। আমার চোখের সামনে পরীর শরীরটা ছটফট করছিল, আর তার ভেতর থেকে ডাকিনীর অশুভ শক্তি বেরিয়ে আসার চেষ্টা করছিল। ডাকিনীর শক্তি এতটাই প্রবল ছিল যে মনে হলো যেন পুরো বাড়িটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো। দেওয়ালগুলো থেকে পলেস্তারা খসে পড়ছিল, আর তাদের ফাটলগুলো আরো চওড়া হচ্ছিল। ছাদের কাঠের বিমগুলো কর্কশ শব্দে কাঁপছিল, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। পরীর শরীর থেকে কালো কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর তা বাতাসে মিশে এক ধরনের পচা উগ্র গন্ধ তৈরি করছিল। সেই গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, আর তার সাথে মিশেছিল অশুভ কিছুর উপস্থিতি জানান দেওয়া এক ভয়ঙ্কর গন্ধ। মনে হচ্ছিল যেন ঘরের বাতাসও এই অশুভ শক্তির প্রভাবে ভারী হয়ে উঠেছে, আর তা আমার শ্বাস বায়ুকে গ্রাস করতে চাইছে। এই দৃশ্যটা ছিল এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষের পক্ষে এক মুহূর্ত এখানে টিকে থাকা অসম্ভব। কিন্তু আমাকে টিকে থাকতেই হবে। পরীর জীবন আমাকে বাঁচাতেই হবে। আমার মন্ত্রের শক্তি তখন আমার একমাত্র ভরসা। যা যা, বেরিয়ে যা, তোর সময় শেষ। আমি তোকে বশ করেছি, তোর বিনাশ আসন্ন। চলে যা, চলে যা নরকের গভীরে, যেখানে তোর স্থান। আমার মন্ত্রোচ্চারণ আরো তীব্র হলো। পরীর শরীরটা হঠাৎ করে স্থির হয়ে গেল। তার মুখ থেকে এক তীব্র যন্ত্রণা কাতর আর্তনাদ বেরিয়ে এলো, যা পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। তার সঙ্গে মিশেছিল অমানসিক একটা চিৎকারের শব্দ। আর্তনাদটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হলো যেন কোনো অশরীরী আত্মা তার শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তার উপস্থিতি যেন বাতাসে মিশে বিলীন হয়ে যাচ্ছে। তারপরেই পরীর মুখ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো, যা বাতাসে মিলিয়ে গেল। তার সাথে মিশেছিল এক ধরনের পচা গন্ধ।
কালো ধোঁয়াটা মিলিয়ে যেতেই ঘরের পরিবেশটা আবার শান্ত হলো। বাতাসের চাপ কমে গেল। পরীর শরীরটা আবার স্বাভাবিক হয়ে গেল। তার মুখে একটা শান্ত ভাব ফুটে উঠল, যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। তার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। বুড়ো ডাকিনী পরাজিত হয়েছে। তার অশুভ শক্তির বিনাশ হয়েছে। কাজটা শেষ হলো। ডাকিনী পরাজিত হয়েছে। পরের জীবন রক্ষা পেয়েছে। তার আত্মা এখন মুক্ত। নিমাই আর বটকেশ্বর বাবু স্বস্তি পেয়ে নিঃশ্বাস ফেললেন। তাদের শরীর কাঁপছিল, কিন্তু মুখে এক ধরনের হাসি। আমরা সফল হয়েছি। আপনি সত্যি দেবতা। আমি কাপালিকের দিকে তাকালাম। কাপালিক তখনও মেঝের উপর বসেছিল। তার চোখগুলো ছিল উন্মাদ। তার মুখে এক ধরনের আতঙ্ক। সে বুড়ো ডাকিনীর পরাজয় দেখে হতভম্ব হয়ে গেছে। তার সমস্ত ক্ষমতা যেন এক নিমেষে চলে গেছে। তার শরীর কাঁপছিল। তার মুখে এক ধরনের শূন্যতা, যেন সে তার সমস্ত অহংকার হারিয়েছে। তার হাত থেকে ছুরিটা ছিটকে দূরে পড়ে আছে। তোমার খেলা শেষ কাপালিক। তুমি অশুভ শক্তিকে ব্যবহার করেছ। নিষ্পাপ মানুষের জীবনকে গ্রাস করতে চেয়েছ। তুমি মানুষের ক্ষতি করেছ। তোমার এই পাপের ফল তোমাকে পেতেই হবে। এইবার তোমার বিনাশ আসন্ন। আমার কথা শেষ হতেই কাপালিকের শরীরটা কেঁপে উঠল। তার মুখ থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো, যা পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। তার শরীর থেকে কালো কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, যা বাতাসে মিশে এক ধরনের পচা গন্ধ তৈরি করছিল। আর তার সাথে মিশে ছিল পোড়া গন্ধ। তার শরীরটা ধীরে ধীরে শুকিয়ে গেল। তার চোখ দুটো শূন্য হয়ে গেল। তার সমস্ত শক্তি যেন এক নিমেষে চলে গেল। সে লুটিয়ে পড়ল পাথরের মেঝেতে। তার নিথর দেহটা আর কাপালিক নয়। সে যেন একটা শুঁটকি মাছের মতো শুকিয়ে গেছে। তার মুখে এক ধরনের ভয়াবহতা, যেন মৃত্যুর পরেও তার পাপের ছায়া তাকে ঘিরে রেখেছে। তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। সে এখন একটা সাধারণ মৃতদেহ। কাপালিকের পতন দেখে আমার মনে হলো, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সত্য আর ন্যায়ের কাছে তার পরাজয় অনিবার্য। প্রকৃতি তার প্রতিশোধ নেয় এবং পাপের কোনো ক্ষমা নেই। নিমাইবাবু, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। তাকে কিছুক্ষণের জন্য ঘুমোতে দিন। তার শরীরটা দুর্বল, কিন্তু সে এখন বিপদমুক্ত। তার জীবন এখন সুরক্ষিত। তাকে আর কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন ঠাকুর মশাই। আপনি আমাদের পরিবারের জীবন বাঁচিয়েছেন। আপনি দেবতা। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি দেবতা নই নিমাইবাবু। আমি কেবল সত্যের পথে চলি, আর আমার সাধনা আমাকে সাহায্য করে সত্যকে উন্মোচন করতে। আপনি আপনার মেয়েকে সুস্থ করে তুলুন। বটকেশ্বর বাবু, আপনি স্থানীয় পঞ্চায়েতকে খবর দিন। এই সমস্ত ঘটনার একটা তদন্ত হওয়া উচিত। কাপালিকের এই আস্তানা আর হীরালালের মায়ের এই কুকীর্তি সবার সামনে আসা দরকার। এই ধরনের অশুভ শক্তি যেন আর কখনো গ্রামের মানুষের ক্ষতি না করতে পারে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি এখনই ব্যবস্থা করছি। আপনার এই কাজটা গ্রামের মানুষের কাছে এক নতুন আশার আলো নিয়ে আসবে। তারা আপনাকে আজীবন মনে রাখবে। আমরা হীরালালদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন নতুন সূর্য উঠেছে। গ্রামের বাতাস পরিষ্কার। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ফুলগুলো সতেজ হয়ে উঠেছে। সর্বোপরি পরীর জীবন রক্ষা পেয়েছে। অশুভ শক্তি পরাজিত হয়েছে, আর সত্য উন্মোচিত হয়েছে। আমার মনটা শান্তিতে ভরে উঠল। আমার সাধনা সফল হয়েছে। শান্তিপুরের মাটি যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল। আমার তান্ত্রিক জীবন আমাকে অনেক রহস্যের মুখোমুখি করেছে, অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। কিন্তু এই বুড়ো ডাকিনীর সাথে লড়াইটা আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। আমি জানি এই পৃথিবীতে আরো অনেক অদেখা শক্তি লুকিয়ে আছে, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে।
কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি সত্যের পথে চলব আর মানুষের জীবনকে অশুভ শক্তি থেকে রক্ষা করব। আমার এই সাধনা শুধু নিজের জন্য নয়, মানব জাতির কল্যাণের জন্য। গল্প শেষ করে তারানাথ বললে, তারপরে এরকম শুনলে? হ্যাঁ, ভালোই। কিশোরী বলে উঠল, বেশ জব্বর এক গল্প শুনলাম কিন্তু। আচ্ছা, আজকে আসি, অনেকটা বেলা হয়ে গেল। কিশোরীর কথা শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠল তারানাথ। ফের যদি কোনোদিন তোমাদেরকে আমি গল্প শোনাই তাহলে আমার নামও তারানাথ নয়।